তো আসসালামু আলাইকুম এটিসিবাসী, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা কিছুটা ভিন্ন টপিকের ভিডিও নিয়ে এসেছি, অনেকটা ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমরা কথা হলো মিডিয়াটেকের নিউ হাইপড প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ নিয়ে। তো মিডিয়াটেকের রিসেন্ট যে জি সিরিজ, সেটা প্রচুর সাকসেসফুল একটা সিরিজ বলা যায় এবং প্রচুর বেশ পপুলার বলা যায়। তো রিসেন্টলি মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000+ যেই ফোনটা ছিল সেটা হচ্ছে রেডমি K30 Ultra। তো এটার আমরা ইমপ্রেশন ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমরা জনপ্রিয় দুইটা জাতীয় গেম প্লে করেছিলাম, সেটা হচ্ছে কল অফ ডিউটি মোবাইল আর হচ্ছে যে পাবজি মোবাইল। তো সেখানে এইটা খুব একটা আশানুরূপ এক্সপেক্টেড পারফরমেন্স দিতে পারেনি আমাদের আশা অনুযায়ী। তো দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটাতে থাকবে যে মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ এর অ্যাকচুয়াল গেমিং পারফরমেন্স এবং অ্যাকচুয়াল ইনডেপথ কতটুকু পারফরমেন্স প্রোভাইড করতে পারে র পাওয়ার। তো সেটা নিয়ে আমরা এতদিন যাবত এই ফোনটা নিয়ে প্রচুর রিসার্চ করেছি এবং রিসার্চ করার পর ফাইনালি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। থাকছি আমি ওয়ান অ্যান্ড অনলি আরিফুল ইসলাম ইমন, অ্যান্ড আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। You false provider, it ain't nothing to me. I call you bluff and have you duck like Brad and stuff inside a duffel to me. Ain't no scuffle, newbie. You getting jumped like hooties, looking up and see it to me. আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে বক্সটেক্স। বসুন্ধরা সিটি লেভেল 5-এ পেয়ে যাবেন তাদের শপ। তাদের কাছে বিভিন্ন ধরনের অডিও গ্যাজেট থেকে নানান ধরনের গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ পাওয়া যায়। চাইলে ঘুরে আসতে পারেন তাদের শপ, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। তো অনেকে হয়তো বলতে পারেন যে আমরা গেমিং নিয়ে কেন ডায়মেনসিটি 1000+ এর রিভিউ করছি, কেন ফুল রিভিউ তো এটা স্পেসিফিকলি বলতেছি না। এখানে সত্যি বলতে K30 Ultra এর আউট অফ দ্য বক্স যে MIUI ভার্সন ছিল, সেটা MIUI চাইনিজ টেবল 10.0.1.0 MIUI 12 এর ফার্স্ট বিল্ড, যেটা মূলত সেটাই ছিল। সেখানে আমরা 60 FPS রিফ্রেশ রেটের গেমগুলো বাদেও আরো হায়ার রিফ্রেশ রেটের গেমগুলোতেও 60 FPS লকড পাচ্ছিলাম, যেটা এই নতুন চিপসের অনুপাতে হবার কথাই ছিল না। যাই হোক, এখন আপডেটের পর জিনিসটা আরো ফিক্স হয়েছে। আর এখানে আরেকটা জিনিস মাথায় আসলো যে গ্রুপে বর্তমানে যেই পোস্ট করতেছে এটা নিয়ে সবাই জাস্ট ব্লান্টলি ডাইরেক্টলি বলে দিচ্ছেন যে মিডিয়াটেক ভালো না, মিডিয়াটেককে না বলুন, মিডিয়াটেককে না বলতে শিখুন। ব্যাপারটা মোটেও এড়িয়ে যাওয়ার মতো না, বাট যেহেতু এটিসি স্টুডিওতে চলে এসেছে এই নিউ চিপসেট, এটাকে কিভাবে ছাড় দেই? আমাদের K30 Ultra রিভিউ অনেক আগেই চলে আসতো, কিন্তু আমরা ডিসিশন চেঞ্জ করে ভাবলাম ঠিক 1 মাস ব্যবহার করে এরপর আমাদের ফুল অ্যান্ড ফাইনাল ফলাফল জানাবো আপনাদেরকে যে কি অবস্থা হয়। অলরেডি আমরা বেশ খানিকটা রেজাল্ট পেয়েছি, যার কিছুটা আজকের ভিডিওতে থাকবে। তো আর কিছুদিন ওয়েট করুন, K30 Ultra ফুল ইনডেপথ রিভিউটাও এসে পড়বে। তো মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ SoC, যেটা নিয়ে মোটামুটি আমরা এটিসি টিমের সবাই বেশ এক্সাইটেড, আপনারাও এক্সাইটেড। তার আগে ডায়মেনসিটি 1000 নিয়ে কিছু বলি। ওয়ান অফ দ্য মোস্ট হাইপড SoC অ্যাগেইন ফ্রম মিডিয়াটেক অ্যান্ড অলসো ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর। অ্যাগেইন বলার কারণ কি এখানে? ওয়েল, আমরা এর আগেও মিডিয়াটেকের আশা বেঁধে আশাভঙ্গ হয়েছিলাম, বাট দিস টাইম থিংস রিয়েলি চেঞ্জড। I mean it's changed a lot. মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ মিডিয়াটেক ডায়মেনসিটি সিরিজের সম্পূর্ণ নতুন একটি ফ্ল্যাগশিপ চিপসেট বলা যায়। ডায়মেনসিটি 1000+ এর টোটাল নাম্বার অফ কোর অ্যামাউন্ট 8টি বা অক্টাকোর প্রসেসর, যার 4টি কোর হিসেবে ব্যবহৃত হয়েছে Cortex A77, যাদের ক্লক স্পিড 2.6 GHz। আর A77 বেশ পাওয়ারফুল আর্কিটেকচার ফ্রম ARM। আর বাকি 4টা লিটল কোর বা পাওয়ার এফিসিয়েন্ট Cortex A55 কোর, যাদের ক্লক স্পিড 2 GHz। জিপি হিসেবে থাকছে ARM এর Mali G77 MC9, যেটা একটি 9 কোরের জিপিইউ, বেশ পাওয়ারফুল একটা জিপিইউ। স্পেক ওয়াইজ বেশ ইমপ্রেসিভ একটা প্যাকেজ বলা যায় সব মিলিয়ে। কিন্তু এই টাইপের স্পেকের খেলা তো এর আগেও মিডিয়াটেক দেখিয়েছিল 15 সালে তাদের হিলিও X সিরিজের লঞ্চের সময়। সেই সময় বাজারে কিং চিপসেট ছিল স্ন্যাপড্রাগন 820 অ্যান্ড 821, আর মিডিয়াটেক তখন ক্লেম করলো তাদের তৎকালীন হিলিও X সিরিজের প্রসেসর একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর। তো দিন শেষে দেখা গেল যেই লাও সেই মিডিয়াটেক, এবং মিডিয়াটেকের সেলফ ক্লেম চলমান থাকলো, এবং দিন শেষে আমরা হয়ে গেলাম সবাই আশাহত। পি সিরিজ দিয়ে লঞ্চ করেও সেই দিন শেষে দেখা যেত যে যেই লাও সেই মিডিয়াটেক, কিন্তু শেষ পর্যন্ত তাদের P60 একটু আশা জাগাতে সক্ষম হয়েছে। আর জি সিরিজ বেশ ভালোই প্রমিসিং একটা সিরিজ ছিল। বেশ দীর্ঘ সময় পর মিডিয়াটেকের ইমপ্রুভমেন্টের পর বেশ আশাবাদী ছিলাম এই ডায়মেনসিটি নিয়ে। অ্যান্ড নাও উই আর অলমোস্ট হ্যাপি, অলমোস্ট। ইভেন বেঞ্চমার্ক রেজাল্টগুলো তাই বলছে। বেঞ্চমার্ক টেস্ট আমরা এই ফোনে বেশ কয়েকবার করেছি, আর বেঞ্চমার্ক করেছি মূলত আমরা Geekbench, 3D Mark, অ্যান্ড্রোবেঞ্চ অ্যাপ দিয়ে। Geekbench-এ ডায়মেনসিটি 1000+ এর সিঙ্গেল কোর স্কোর ছিল 772, আর মাল্টি কোর স্কোর ছিল 2640। স্কোরের কথা বললে আর একটু এক্সপেকটেশন ছিল ফ্ল্যাগশিপ গ্রেডের চিপসের হিসেবে, কিন্তু আর কি করার। 3D Mark-এ OpenGL ES 3.1 এর স্কোর ছিল 6554, অ্যান্ড ভুলকানের স্কোর ছিল 5859, যেটা মোটামুটি বেটার বলা যায়। অ্যান্ড্রোবেঞ্চে এই স্কোর দেখে অনেকে প্রশ্ন করবেন যে এই হাল কেন? ওয়েল, মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ এর সাপোর্টেড স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2 ম্যাক্সিমাম, আর তাই Xiaomi এখানে ইউজ করেছে UFS 2.1 স্টোরেজ। লজিক্যালি ঠিক আছে, বাট মিডিয়াটেক কিন্তু এখানে চাইলেই UFS 3 সাপোর্টটা দিতে পারতো, কারণ ফাস্টার স্টোরেজ থাকলে লং রানে যখন আপনি যাবেন তখন ফোনটাও খুব একটা ফাস্ট ফিডব্যাক থাকে, যেটা আমার জীবন থেকে নেওয়া একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনাদেরকে। তাই এখানে আমার ধারণা যে মিডিয়াটেক চাইলে এখানে UFS 3টা দিতে পারতো, UFS 2.1 এখানে কাইন্ড অফ আ বামার। এই ছিল মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ SoC এর বেঞ্চমার্ক স্কোর। ইন মাই ওপিনিয়ন অ্যান্ড পাস্ট মিডিয়াটেকের টেরিফিক এক্সপিরিয়েন্স ফ্রম আদার হিলিও X অ্যান্ড P সিরিজ, এটা বেশ আশাবাদের মতো রেজাল্ট ফ্রম মিডিয়াটেক।
আপনাদের মধ্যে অনেকে হয়তো আমাদের পাস্ট K30 Ultra ইমপ্রেশন ভিডিও দেখেছিলেন, তো সেখানে আমরা K30 Ultraতে খেলেছিলাম জনপ্রিয় গেম পাবজি মোবাইল এবং কল অফ ডিউটি মোবাইল, এবং সেখানে ওটার পারফরমেন্স দেখে আমরা আবার আশাভঙ্গ হয়ে গিয়েছিলাম, এবং সেটার পর গ্রুপের মধ্যে আপনাদের বলা বলে দেখেছিলাম যে মিডিয়াটেক নুব, মিডিয়াটেক খেলা পারে না, মিডিয়াটেক তো ভালো না, তো স্ন্যাপড্রাগন নিয়ে থাইক্য, এই টাইপের একটা অবস্থা। কিন্তু একটা সিম্পল জিনিস দেখেন, যেখানে ছোট ভাই G90Tও সিমিলার পারফরমেন্স করতেছে, সেখানে একটা ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর এই পারফরমেন্স এ কেমন বিচার? দিন শেষে এটিসি তদন্ত কমিটির সবশেষে সিদ্ধান্তের উপনীত হলাম, সেটা হলো এই গেমগুলো এখন অপটিমাইজ না এই ফোনের সাথে। তাহলে কি আমরা আর কোনো গেম টেস্ট করবো না? সেটা তো হতে পারে না অবশ্যই। আমরা রিসার্চ করতে থাকি অ্যান্ড্রয়েডের বেস্ট কিছু গেম সন্ধানের জন্য, এবং বেশ কিছু গেম ডাউনলোড করার পর আমরা টোটাল সব মিলিয়ে 10টা গেম পাই, যেটাতে মোটামুটি আমাদের মন হলো যাক এগুলো দিয়ে অত্যন্ত গেমিং বেঞ্চমার্কিং করা যাবে। আমরা যেটা দেখলাম যে এই সকল গেমগুলো গেমিং বেঞ্চমার্কের জন্য বেশ আদর্শ। আমরা শুরুতেই বলেছিলাম যে আপডেটের আগে আমরা কোনো গেমই 120 FPS পাচ্ছিলাম না, 60তে লক ছিল, যদি এটা আপডেটের পর তারা ফিক্স করেছে, তাই আমরা ডিসাইড করি মূলত 60 FPS ফ্রেম রেট ওয়ালা গেমগুলো দিয়েই আগে বেঞ্চমার্কিং করব। তাই এই পর্যায়ে এসে আমরা মাঠে নামবো K30 Ultraকে, যেটা রিপ্রেজেন্ট করে মিডিয়াটেক ডাইমেনসিটি 1000+, আর এর সাথে আমরা কম্পেয়ার করছি স্ন্যাপড্রাগন 865 এর। বাট এখানে একটা কথা আছে, স্ন্যাপড্রাগন 865 এর যে কম্পেয়ারের জন্য আমরা যে ডিভাইসটা পিক করতেছি সেটা হচ্ছে যে Xiaomi Poco F2 Pro। এখানে Xiaomi সিলেক্ট করার কারণ হচ্ছে যে কারণ দুইটাই হচ্ছে MIUI 12 এ রান করছে এবং দুইটাই Xiaomi, তো সেম অপটিমাইজেশন পাচ্ছে। দ্যাটস ওয়াই জিনিসটা ফেয়ার রাখার জন্য আমরা Xiaomi মধ্যে চুজ করেছি, এবং 865 এর সাথে কম্পেয়ারের ব্যাপারটা কিরকম তার জন্য 865টাকে আমরা ইনক্লুড করেছি। এই যে এখন তো সবার হাতটা একদম কিবোর্ডে চলে গেছে, কমেন্টের মধ্যে সবাই এখন রচনা বন্যা লেখা শুরু করে দেবেন যে ভাই এটার সাথে কেন স্ন্যাপড্রাগন 865 এর কম্পেয়ার করতেছি, ওয়াই এই সেই। বাট তার আগে বলবো ভাই একটু থামেন, এখানে একটু কথা আছে। হ্যাঁ আমরা তুলনা করব, কিন্তু একটা জিনিস এখানে নোট করেন, আমরা কি রিপাবলিক একটা রেফারেন্স হিসেবে এখানে স্ন্যাপড্রাগন 865কে এনেছি শুধু এটা দেখার জন্য যে গেমিং শো ওভারঅল সব জায়গায় মিডিয়াটেক ডাইমেনসিটি 1000+ কেমন হবে। আমরা এখানে কোনোভাবেই দুইটার একটাকেও জাস্ট ব্লাইন্ডলি ডাইরেক্ট বলে দিচ্ছি না যে হ্যাঁ এই চিপসেটটা বেস্ট। নো, স্ন্যাপড্রাগন 865 স্টিল নো বেস্ট প্রমিসিং এবং বেস্ট একটা প্রসেসর ফ্রম স্ন্যাপড্রাগন। আমাদের জাস্ট কিউরিওসিটি ছিল শুধু এটা দেখার জন্য যে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে কতটুকু কাছাকাছি পৌঁছাচ্ছে এবং পারফরমেন্সে কতটুকু টক্কর দিতে পারতেছে, জাস্ট এটা দেখার জন্য আমরা সাইড বাই সাইড 865 এর সাথে এটা কম্পেয়ার করেছি। এই সিদ্ধান্ত নিয়েছি আমরা শুধুমাত্র এই কারণে, যখন আমরা দেখলাম যে Xiaomi Redmi Note 8 Proতে কত ভালো একটা রেজাল্ট পেয়েছি এবং ওই প্রাইস রেঞ্জের মধ্যে কত ভালো একটা টক্কর দিয়েছে হাই এন্ড ফোনগুলোর সাথে Note 8 Proতে। দ্যাটস ওয়াই আমরা মিডিয়াটেকের এই প্রসেসরটাকে স্ন্যাপড্রাগনের টপ অফ দ্য লাইন প্রসেসরের সাথে কম্পেয়ার করছি, যেহেতু Helio G90T এর রেজাল্ট ছিল খুবই ভালো। আর যেহেতু প্রপার অপটিমাইজেশনের জন্য আমরা K30 Ultra থেকে তেমন ভালো বা আশানুরূপ পারফরমেন্স পেলাম না, এমনকি আপডেটের পরেও পাবজি মোবাইলে ম্যাক্স HDR আলট্রার অপশন পাচ্ছিলাম না। আশা করি এটা তারা আপডেটে ফিক্স করে ফেলবে। কল অফ ডিউটি ও পাবজি মোবাইল বাদে আমরা আরও বেশ কিছু গেম চুজ করেছি যেগুলো বেশ গ্রাফিক্স হেভি এবং বেঞ্চমার্কিংয়ের জন্য আদর্শ মনে হয়েছে আমাদের কাছে। এই পর্যায়ে এসে আমরা বেছে নিয়েছি ব্যাটেল প্রাইম, ওয়ারহ্যামার, গ্রিড অটোস্পোর্ট, আর্ক সার্ভাইভাল, লাইফ আফটার, টাও সিটি, ব্ল্যাক ডেজার্ট, জেনশিন ইম্প্যাক্ট অ্যান্ড লাস্টলি ড্রাগন রাজা। এই যেসব গেমগুলোর নাম বললাম, এই গেমগুলো আমরা বেশ কিছুদিন যাবত ধরে দুটি ফোনে প্লে করতেছি, এবং এই গেমগুলো চুজ করার কারণ হচ্ছে যে এই গেমগুলো ড্রাইভ করতে প্রচুর পাওয়ার লাগে, অনেক হাই গ্রাফিক্সের গেম, এবং প্রত্যেকটা গেমই 30 থেকে 60 FPS ম্যাক্স সাপোর্টেড। দ্যাটস ওয়াই আমরা এই গেমগুলো চুজ করেছি এখানে। আর আমরা প্রতিটা গেম একটা একটা করে খেলবো, চেষ্টা করবো গুরুত্বপূর্ণ সকল গেম স্ক্রিন রেকর্ড করে খেলে দেখানোর, কারণ ইনফরমেশনগুলো বেশ সেন্সিটিভ এবং ইনফরমেটিভ। সো আপনাদের বোঝানোর জন্য গেমগুলো স্ক্রিন রেকর্ড করে দেখাবো বেটার ডিটেল অ্যান্ড ইনফরমেশনের জন্য। ওকে, তো আমরা প্রথমে ব্যাটেল প্রাইম দিয়ে শুরু করছি। এটা বেশ ভালো গ্রাফিক্সের একটা থার্ড পার্সন শুটিং গেম। এই গেমটা মোটামুটি হাই গ্রাফিক্সে প্রায় সব ডিভাইসে একটু চাপ ফেলে। আমরা K30 Ultra অ্যান্ড Poco F2 Pro দুটি ডিভাইসে খেলে দেখেছিলাম ভেরি হাই গ্রাফিক্সে। যে জিনিসটা আমাদের চোখে পড়েছে সেটা হলো যে হাই গ্রাফিক্সে K30 Ultra বেশ ডিটেলস গ্রাফিক্স পারফরমেন্স পাচ্ছিলাম, পার্টিকেল কোয়ালিটি অ্যান্ড ডিটেল বেশ শার্প এবং সুন্দর লেগেছে K30 Ultraতে। তবে একটা জিনিস চোখে পড়লো, K30 Ultra 60 থেকে 58 FPS ছিল, এমনকি 54 FPS এ সাডেন ড্রপ করেছিল, সাথে মুভমেন্টের সময় হালকা টুকটাক জিটারিংও দেখা যাচ্ছিল, যদিও সামান্য বাট চোখে পড়ে। অপরদিকে F2 Proতে এমন কোনো সমস্যা হচ্ছিল না জিটারিং রিলেটেড, কনস্ট্যান্ট 60 FPS পাচ্ছিলাম, কিন্তু গ্রাফিক্স কোয়ালিটি একটু লেস ছিল K30 Ultra থেকে, একটু স্মুথ করা টেন্ডেন্সি ছিল। এরপরও F2 Proতে বেশ স্টেবল পারফরমেন্স পাচ্ছিলাম হিটিং সহ, যেখানে F2 Proতে পাচ্ছিলাম 37.2 ডিগ্রি সেলসিয়াস, সেখানে K30 Ultraতে 42.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট হচ্ছিল ডিসপ্লে এরিয়াতে, উইচ ইজ বেয়ারেবল। পিছে দুটারই কয়েক ডিগ্রি কম ছিল। পিছে প্রসেসর বরাবর K30 Ultraতে ছিল 38 ডিগ্রি সেলসিয়াসের মতো এবং F2 Proতে ছিল সেখানে 35.5 ডিগ্রি সেলসিয়াসের মতো।
এখানে একটা ব্যাপার ঘটেছে, সেটা হলো গেমিংয়ের সময় ব্যাটেল প্রাইম K30 আলট্রার বেশি পার্টিকলস দেখাচ্ছে, গ্রাফিক্সও বেশ ক্লিয়ার অ্যান্ড শার্প ছিল F2 Pro এর থেকে। অপরদিকে F2 Pro এর স্ন্যাপড্রাগন 865 বেশ স্মার্ট প্রসেসিং করেছিল গ্রাফিক্সে, যতটুকু গ্রাফিক্যাল ডিটেলস দেখানোর দরকার শুধু ততটুকুই গ্রাফিক ডিটেল প্রোভাইড করছিল, স্মার্ট প্রসেসিং করছিল যেটাকে বলে, ফলে গ্রাফিক্স কোয়ালিটি মোটামুটি স্টেবল ছিল, সাথে স্টেবল পারফরমেন্স ধরে রাখছিল, আর যার কারণে একটু কম হিট আপ হচ্ছিল। তাছাড়া FPS মিটার দেখে দুটি গেমেরই FPS দেখে নিতে পারেন। তো এরপর কথা বলা যাক সদ্য লঞ্চ হওয়া গেম নিয়ে, জেনসিন ইম্প্যাক্ট। এই গেমটি গত মাসের 26 তারিখে লঞ্চ হয়েছে এবং লঞ্চ হওয়ার পর থেকেই আমরা দুটি ফোনেই একদম লাগাতার খেলেছি। টানা 15 মিনিট দুটি ডিভাইসে সাইড বাই সাইড খেলেছি গেমটি। আমরা ট্রাই করেছি গেমটি ঠিক সেম জায়গায় ক্যারেক্টার দুটিকে নিয়ে আসতে দুটি ফোনেই, আর ফলাফল আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। Dimensity 1000 প্লাসে বেশ অনেকগুলো ডাটা রেন্ডার করছে। জাস্ট ঘাসের দিকে তাকিয়ে দেখুন, স্ন্যাপড্রাগন 865 এর থেকে বেশি ঘন ঘাস দেখা যাচ্ছে K30 আলট্রাতে। তাছাড়া অন্যান্য পার্টিকেলও যদি খেয়াল করেন K30 আলট্রাতে বেশি, আশেপাশে পড়ে থাকা উড লগ, এর টেক্সচার আর শ্যাওলা যদি দেখেন তাহলে বুঝবেন যে K30 আলট্রাতে বেশি শার্প অ্যান্ড ক্লিয়ার ছিল কম্পারেটিভলি F2 Pro থেকে। দুটি ফোনে আমরা মোশন ব্লার অন করে ম্যাক্স গ্রাফিক্সে 60 FPS চালু করেছিলাম। K30 আলট্রা বেশ স্ট্রাগল করছিল একটা স্ট্যান্ডার্ড ফ্রেম রেট ধরে রাখতে, অ্যাভারেজ 45 এর মধ্যে ছিল, মাঝে মাঝে হুটহাট একটু উপর নিচ করছিল, বিশেষ করে ফাইটিং টাইমে। ইভেন 39 থেকে 31 FPS পর্যন্ত ড্রপ করছিল। মোশন ব্লার অফ করলে ফ্রেম রেট একটু বাড়ছিল, বাট চালু করে খেললে বেশ খানিকটা পিছিয়ে যায় এর ফ্রেম রেট, প্লাস চপিনেস চোখে পড়ছিল। সো সেই তুলনায় হালকা স্মুথ গ্রাফিক্সের জন্য F2 Proতে মোশন ব্লার চালু করেও খুব একটা ফ্রেম ড্রপ লক্ষ্য করিনি। 58 FPS ছিল ম্যাক্সিমাম টাইম, যেটা বলতে গেলে আলট্রা থেকে বেশ স্মুথ গেম প্লে ছিল। আর টানা গেম প্লেতে K30 আলট্রা 45.6 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল ডিসপ্লে সাইডে, এমনকি ওভারহিটিংয়ের নোটিফিকেশন এসেছিল মাঝে। আর F2 Pro এর হিটিং ছিল বেশ সন্তোষজনক 43 ডিগ্রি সেলসিয়াস, যেটা এক্সপেক্টেড ছিল স্ন্যাপড্রাগন 865 থেকে। K30 আলট্রার পিচের প্রসেসরের উপর ছিল 40.6 ডিগ্রি সেলসিয়াস, যেখানে F2 Proতে ছিল কিছুটা বেশি 40.9 ডিগ্রি সেলসিয়াস। এরপর আসি গ্রিড অটোস্পোর্টের দিকে। 2014 সালে লঞ্চ হওয়া এই গেম প্রথম দিকে পিসি অ্যান্ড কনসোলে সব প্ল্যাটফর্মে গেম ছিল, যদি 2019-এ এসে গেমটি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাভেলেবেল হয়। পেইড গেম $10 প্রায় গেমটির দাম, তাই খুব একটা ইউজার নেই এই রেসিং গেমের। আর শুধুমাত্র এই K30 আলট্রার রিভিউর জন্যই আমরা কিনেছিলাম এই গেমটি। আমরা যখন K30 আলট্রাতে এই গেমটা খেলেছিলাম সাথে সাথে সেন্টি খেয়ে গিয়েছিলাম, যে মানে তারা যেরকম মার্কেটিং করেছে কনসোল কোয়ালিটি গেম ইন অ্যান্ড্রয়েড, ওই ধারে কাছেও কোনো গ্রাফিক্স ছিল না, খুব বাজে অবস্থা ছিল। পাশাপাশি সেম টু সেম আমরা F2 Proতেও খেলেছিলাম, সেটাও তো সেম অবস্থা, মানে খুবই বাজে অবস্থা। জাস্ট বুঝতেছিলাম না যে কনসোল কোয়ালিটি গেম ইন অ্যান্ড্রয়েড তারা ক্লেম করতেছে, বাট গেমের গ্রাফিক্স অ্যান্ড ওভারঅল অবস্থা এত বাজে কেন? তো সেই বিবেক বিবেচনায় $10 গেম হিসেবে এটা একদমই মানা যাচ্ছিল না। গ্রাফিক্স কোয়ালিটি এতটাই বাজে ছিল যে আমরা সেটিংয়ে গেলাম যে গ্রাফিক্স কোয়ালিটি চেঞ্জ করার জন্য, বাট সেটিংসে জাস্ট দুইটা অপশন পেয়েছি, অপটিমাইজ অ্যান্ড পারফরমেন্স সেটিংস। গ্রাফিক্স কোয়ালিটি ইমপ্রুভ করার কোনো অপশন নেই, আর ব্যাটারি অপটিমাইজেশন তো একেবারে যাচ্ছে তাই অবস্থা। তারপর পারফরমেন্স মোডে দুটি ডিভাইসে ম্যাক্স 30 FPS পাওয়া যাচ্ছে, আরও ডিসঅ্যাপয়েন্টিং। তো শেষমেশ ভাবলাম যে একটা গেমিং ফোন দিয়ে ট্রাই করি, অ্যান্ড ইন্ট্রোডিউসিং দ্য Asus ROG Phone 3, Asus ROG Phone 2। তো ROG Phone 2তে সারপ্রাইজিংলি গ্রাফিক্স অপটিমাইজেশন অপশন পাচ্ছিলাম, যেখানে 30 FPS গেমটি রান করছিল, আর পারফরমেন্স মোডে 60 FPS ইজিলি রান করছিল। এই থেকে বুঝতে পারলাম যে গেমটি প্রপারলি অপটিমাইজ না। তারপর আমাদের ATC তদন্ত কমিটি খুঁজে পেল এক মডের সন্ধান, একটা সাইট যেখানে আপনি গেমটির ইনিশিয়াল কিছু গ্রাফিক্স এবং ডিটেলস মডিফিকেশন করতে পারবেন, করার পর একটা প্রিফারেন্স ফাইল পাবেন, সেটা সেই ফাইলটা ইনজেক্ট করার পর গ্রাফিক্স প্রিফারেন্সটা আনলক হয়। তো সেই জিনিসটা আমরা K30 আলট্রা এবং F2 Pro দুটো ডিভাইসে পুশ করেছিলাম। দুটি ডিভাইসে ম্যাক্স গ্রাফিক্স সাপোর্ট পেলাম সাথে সাথে। তো K30 আলট্রাতে অ্যাভারেজ 30 FPS পাচ্ছিলাম, বাট F2 Proতে বেশ কিছুটা কম FPS, লাইক 13 থেকে 15 FPS ছিল, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তবে স্ন্যাপড্রাগন 865-কে পিছিয়ে ফেলে এগিয়েছিল K30 আলট্রা। বেশি পার্টিকেলসের সাথে ডিটেলস লক্ষণীয়, সুন্দর ব্লার, মোশন ব্লার সব মিলে একটু হলেও এগিয়েছিল K30 আলট্রা। কিন্তু সেটিংস থেকে আবার পারফরমেন্স মোডে দেওয়ার পর K30 আলট্রা অ্যান্ড F2 Proতে 60 FPS রান করছিল গেমটি। যা বুঝলাম এখানে টোটাল ব্যাপারটি অপটিমাইজেশনের খেলা, কোনো ফোনে প্রপারলি অপটিমাইজই না এই গেম। তো সেই ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিল F2 Pro। ভালো কথা, এটি একটি আনঅফিসিয়াল মড, তাই এই গেমটি 720p রেজলিউশন রান করতেছিল এই মডটা ইনেবল করার পর, তাই গেমটা 60 FPS মোড পর্যন্ত আনলক হচ্ছিল। তাই আশা করি কেউ বিভ্রান্ত হবেন না। তো এত দূর এসে যদি আরো বেশি স্ট্রেসে না ফেলে, চাপ না দিই, তাহলে কেমন দেখা ব্যাপারটা। তাই দুষ্ট মনে চলে গেলাম ওই সাইটে, অ্যান্ড সব ধরনের যত সেটিংস আছে প্রত্যেকটা একদম ক্র্যাঙ্ক আপ করে ম্যাক্স সেটিংসে দিলাম, অ্যান্ড তিনটা ফোনেই পুশ করলাম, অ্যান্ড তিনটা ফোন জাস্ট ওয়াও অ্যামেজিং পারফরমেন্স দেখিয়েছে, জাস্ট সেই। এতক্ষণে গ্রিডের যে স্লোগান ছিল কনসোল লেভেলের গেম ইন অ্যান্ড্রয়েড, এর ছোঁয়া পেলাম এখন।
পার্টিকেলস অ্যামাউন্ট জাস্ট হাই, ঘাসের মধ্যে দিয়ে চললে ঘাস আকাশে উড়ে, ডাইনামিক রেঞ্জ, টায়ারের রাবারের দাগ, স্মোক জাস্ট ওয়াও লেভেলের ছিল 3টা ফোনই। বাট দ্য পারফরমেন্স 3টা ফোনের যে জাস্ট ছেড়ে দে বাপ কেঁদে বাঁচি টাইপ অবস্থা। ROG Phone 2 F2 Pro যেখানে কোনো রকম 3 থেকে 4-5 FPS এ রান করছিল, সেখানে K30 Ultra 10 থেকে 15 FPS ধরে রাখছিল, যা বোঝা গেল গেমটা আসলে জোস, বাট কোনো ফোনের জন্য খুব একটা অপটিমাইজ না। বাট তাও K30 Ultra খুবই বেটার রেজাল্ট দেখিয়েছিল বাকিদের তুলনায়, কিন্তু তাও খেলার মতো অবস্থায় ছিল না। তো এরপর আমরা খেলেছি লাইফ আফটার। এটি একটি বেশ পপুলার জম্বি সার্ভাইভাল গেম। গেমটির সাইজও বেশ বড়, প্রায় 4 জিবির মতো। আর গ্রাফিক্স নিয়ে বললে বেশ সুন্দর গ্রাফিক্স এই গেমটার, যে কেউ প্রেমে পড়ে যাবে নিঃসন্দেহে। আমরা দুটো ডিভাইসে আলট্রা গ্রাফিক্স, ম্যাক্স FPS, রিয়েলিস্টিক সিনারিও অন করে খেলেছি। আর বরাবরের মতো K30 Ultra বেশ ডিটেলস গ্রাফিক্স প্রোভাইড করেছিল, সুন্দর শ্যাডো অ্যান্ড বেটার শ্যাডো ডেপথ, ওয়াটার কোয়ালিটি অ্যান্ড রিফ্লেকশন বেশি অ্যান্ড ডিটেলস পার্টিকেলস পাচ্ছিলাম ওভারঅল। গুড গ্রাফিক্স এবং ম্যাক্সিমাম টাইম 58 থেকে 60 FPS এ রান করছিল। অপরদিকে F2 Proতে সেম আল্ট্রা সেটিংসে 60 FPS এ রান করছিল, বাট কিছু কিছু ক্ষেত্রে মানে সাডেন 45 FPS ড্রপ পাচ্ছিলাম F2 Proতে, যেটা দেখে খুব অবাক হয়েছি। বাট গ্রাফিক্সের দিক দিয়ে আসলে কম্পেয়ার করো খুবই টাফ ছিল, কারণ দুটো ফোনে খুব হেড টু হেড গ্রাফিক্স প্রোভাইড করেছে। তো দেন 15 মিনিটের গেমিংয়ের পর K30 Ultra ডিসপ্লে সাইডে হিট আপ হয়েছিল 41.6 ডিগ্রি সেলসিয়াসে। সেখানে F2 Pro এর ম্যাক্স টেম্পারেচার ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্লাইট কম আর কি। আর প্রসেসরের বরাবর ফোনের পিছর দিকে K30 Ultraতে টেম্পারেচার গিয়েছিল 38.8 ডিগ্রি সেলসিয়াস, আর F2 Proতে ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, মানে সমানই বলা যায় আর কি। চলে আসি এর পরের গেম ব্ল্যাক ডেজার্টের দিকে। এটিও MMO জনরার গেম। গেমটার গ্রাফিক্স সবগুলো গেমের মধ্যে বেশ ভালো অ্যান্ড সুন্দর। K30 Ultraতে আমরা ফার্স্ট 15 মিনিট খেললাম, সব ম্যাক্স গ্রাফিক্স সেটিংসে, FPS 45-46 এর মধ্যেই থাকছিল, যদিও টুকটাক একটু কমে যাচ্ছিল, বাট বেশ স্মুথ গেমপ্লে ছিল। বাট অ্যান্টি এলাইজিং বেশ কম, সো বেশ হার্শ লাগে অনেক পার্টিকেলস আর এজগুলো, যেমন গ্রাস, বুশ, ক্যারেক্টার গাছ, এগুলো। F2 Proতে জাস্ট স্লাইড বেটার ছিল, বাট মোরলেস অনেকটা সেম অবস্থায়। তো গ্রাফিক্সের অবস্থা দুটো ফোনেই প্রায় সেম। আর কাউকে যদি ব্লাইন্ডলি বলা হয় সাইড বাই সাইড ইউজ করে কোন ফোনে কোন গেমটা বলার জন্য, আমি ড্যাম শিওর যে সবাই দুটো ফোনকে সেম ফোন বলবে, কারণ ফিল করার মতো ডিফারেন্স নেই। F2 Proতেও 45 থেকে 46 FPS এর মধ্যেই ফ্রেম রেট ছিল, বাট আমাকে বললে আমার কাছে মনে হয়েছে K30 Ultraতে টেক্সচার বেশ রিচ অ্যান্ড সুন্দর ছিল। হিট নিয়ে বললে K30 Ultra একটু বেশি ওয়ার্ম হচ্ছিল। K30 Ultra ডিসপ্লে সাইডে টেম্পারেচার ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের মতো। F2 Pro ছিল সেখানে বেশ কম, মাত্র 36.4 ডিগ্রি সেলসিয়াস। আর ফোনের ব্যাক সাইডে K30 Ultraতে ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, আর অপরদিকে পোকো F2 Proতে ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস। তো বেশ ইমপ্রেসিভ বলতে হবে F2 Pro এর পারফরমেন্স। আমি পার্সোনালি ইমপ্রেসড পোকো F2 Pro এর ওভারঅল পারফরমেন্স নিয়ে, যেটা স্বাভাবিক ছিল আর কি। তো এখন আসি ড্রাগন রাজা গেমটায়। এটাও RPG গেম। গেমটা টু বি অনেস্ট আমি এখনো এর মেইন গোল কি সেটা নিয়ে এখনো কনফিউজড। তাও সাইড বাই সাইড দুটো ডিভাইসে খেলে দেখলাম বেশ কিছুদিন, অ্যান্ড এটাও গেমিং টেস্ট করার জন্য গেম, দ্যাটস ওয়াই উই প্লেড দিস গেম। আমরা দুটি ফোনে সিমিলার লেভেলের পারফরমেন্স পাচ্ছিলাম, যেমন দুটি ফোনে 30 FPS কনস্ট্যান্ট, তবে K30 Ultraতে মোশন ব্লার হালকা বেশি ছিল। এই গেম দুটি ডিভাইসে মডারেট। K30 Ultra টেম্পারেচার ছিল 42.1 ডিগ্রি সেলসিয়াস, আর ব্যাক সাইডে ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস, আর F2 Proতে ছিল সেটা 38.2 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড ব্যাক সাইডে ছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস, উইচ ইজ কোয়াইট গুড। নেক্সট খেলেছিলাম ওয়ারহ্যামার, বেশ আগের একটা গেম, তারপরও বেশ বড়সড় একটা গেম। বোথ ডিভাইসের পারফরমেন্স বেশ ভালো ছিল, 60 FPS অল দ্য টাইম। বাট এখানে একটা জিনিস খেয়াল করেছি যে K30 Ultra একটু বেটার গ্রাফিক ডিটেলস প্রোভাইড করেছে ওভারঅল, মালে জিপিউ থাকার কারণে। 15 মিনিট ধরে টানা গেম খেলার পর K30 Ultraতে টেম্পারেচার ধরেছিল ম্যাক্স 39.2 ডিগ্রি সেলসিয়াস ডিসপ্লের দিকে, অ্যান্ড 36.8 ডিগ্রি সেলসিয়াস ব্যাক সাইডে। অপরদিকে F2 Proতে ডিসপ্লে পোর্শনে সেটা ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস, আর ব্যাক সাইডে ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস। তো ফাইনালি আমরা খেলেছি টাও সিটি। টাও সিটি নিয়ে বললে এটা আসলে একটা বেঞ্চমার্কিং অ্যাপ, বা আরও ভালোভাবে বললে বেঞ্চমার্কিং গেমিং অ্যাপ, যেখানে আপনি গেম খেলে ফোনকে সম্পূর্ণ পুশ করে ফোনের ক্যাপাবিলিটি নিয়ে একটা আইডিয়া পেয়ে যাবেন। ফার্স্টে K30 Ultraতে খেলেছিলাম গ্রাফিক্স সেটিংস সব থেকে আল্ট্রা সেট করে। গেম প্লে ছিল অনেক চপি, ম্যাক্স 40 থেকে 45 FPS উঠলেও অনেক সময় ফ্রেম রেট কমে 30 FPS এর নিচে চলে যাচ্ছিল। Dimensity 1000+ ট্রাই হার্ড করতেছিল, বাট পারতেছিল না, এমন একটা অবস্থা। গ্রাফিক্স ছিল বেশি ভালো। অপরদিকে F2 Proতেও সেম অবস্থা, আল্ট্রা গ্রাফিক সেটিংসে খেলেছিলাম। F2 Proতেও স্টার্টার লক্ষণীয় ছিল, কিন্তু K30 Ultraর মতো ছিল না এতটাও। 50 থেকে 60 FPS পাচ্ছিলাম F2 Proতে, আর মাঝে মাঝে 30 থেকে
40 FPS এর নিচে চলে যাচ্ছিল ফ্রেম রেট। এই টেস্টের ডিভাইস দুটি সকল টেস্টের থেকে সর্বোচ্চ হিট আপ হয়েছে। K30 আলট্রাতে ওভারহিটিং নোটিফিকেশন আসার সাথে সাথে টেম্পারেচার রেকর্ড করলাম। ডিসপ্লের দিকে টেম্পারেচার ছিল 46.6 ডিগ্রি সেলসিয়াস আর ফোনের ব্যাক সাইডে ছিল 44.4 ডিগ্রি সেলসিয়াস। F2 Pro-তে একটু হলেও কম ছিল, ডিসপ্লেতে আপার পোর্শনে টেম্পারেচার ছিল 44.9 ডিগ্রি সেলসিয়াস আর পেছন ছিল 43.4 ডিগ্রি ম্যাক্স। টানা টেস্ট করতে করতে এই পর্যায়ে এসে লোডশেডিং হয়েছে, হয়তো এটা দেখে অনেকেই বুঝে গিয়েছেন। গেমিংয়ের পাশাপাশি আমরা স্ট্রেস টেস্ট করেছি দুটো ফোনই একদম 100% ফুল চার্জ করে রিস্টার্ট দিয়ে এয়ারপ্লেন মোড অন করে দুটো ফোনে স্ট্রেস টেস্ট করেছি প্রায় 3 বার। 3টি টেস্টে আমরা দুটো ফোনে 20টি থ্রেড সেট করেছিলাম ও 3টি টেস্টই 20 মিনিট ধরে করা। সো টেকনিক্যালি বলা যায় যে এটা একটা 1 ঘন্টার স্ট্রেস টেস্ট যেখানে আমরা ফোন দুটিকে ফুল লিমিটে পুশ করি। সো প্রথম টেস্টের রেজাল্ট দেখতে পাচ্ছেন আপনারা, দুটি ফোনেই থ্রটল ডাউন করেছে বেশ, বাট যেখানে স্ন্যাপড্রাগন 865 AKA পোকো F2 Pro একটা স্টেট ধরে রাখার পর গ্র্যাজুয়ালি ড্রপ করেছিল, সেখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 1000 প্লাসে দেখতেই পারবেন যে হরেক রকম পাহাড় পর্বতমালা শুরু থেকে বেশ ড্রপ করছিল অ্যান্ড শেষ পর্যন্ত ডায়মেনসিটি 1000 প্লাস AKA K30 আলট্রা টোটাল পাওয়ারের 34% থ্রটল ডাউন করে। সেখানে স্ন্যাপড্রাগন 865 বেশ ভালো অবস্থানে ছিল, টোটাল পাওয়ারের কেবল 21% থ্রটল ডাউন করে, যেটা আশা করিনি, বাট অবভিয়াসলি মাচ বেটার দেন দ্য ডায়মেনসিটি 1000 প্লাস, রাইট? এখন আরেকটা জিনিস বলে রাখি, ডায়মেনসিটি 1000 প্লাসের ক্লক স্পিড 2.6 GHz ম্যাক্স, সেখানে স্ন্যাপড্রাগন 865 এর ক্লক স্পিড 2.9 GHz। আর ফার্স্ট স্ট্রেস টেস্ট রান করার পর K30 আলট্রা ডিসপ্লের দিকে প্রসেসর পোর্শনে ম্যাক্স 41.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রিচ করেছে। সেখানে F2 Pro-তে ডিসপ্লে সাইডে টেম্পারেচার ছিল 42.4 ডিগ্রি সেলসিয়াস। ব্যাক সাইডে অ্যাজ ইউজুয়াল দুটো ফোনের টেম্পারেচার কিছুটা কম ছিল। K30 আলট্রাতে ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস এবং F2 Pro-তে ছিল স্লাইটলি হায়ার 40.9 ডিগ্রি সেলসিয়াস। তো এরপরে আমরা আবার দুইটা টেস্ট করেছি এবং দুইটা টেস্টের মধ্যেই আবার যেটা দেখা গেছিলো যে গ্র্যাজুয়ালি যে থ্রটল ডাউনের ব্যাপারটা দুইটা ফোনে কমে গিয়েছিল এবং লাস্ট যে দুইটা টেস্ট ওই দুইটা টেস্টে K30 আলট্রা খুবই স্টেবল পারফর্ম করেছে। বাট এখানে একটা ব্যাপার আছে, আমরা যখন ফার্স্ট যে স্ট্রেস টেস্টটা করেছিলাম সেখানে দুইটা ফোনই 2 লাখ GIPS-এ রান করতেছিল। এখন GIPS মানে হচ্ছে যে বিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। তো সেই সময়তে দুইটা ফোনই হালকা পাতলা স্ট্রাগল করেছে, বাট F2 Pro খুব ভালো স্টেবল ধরে রাখছিল এবং K30 আলট্রা মোটামুটি ভালো ড্রপ ডাউন করেছে। বাট সেকেন্ড আর থার্ড যে টেস্ট করেছে সেখানে দুইটা ফোনই 2 লাখ থেকে নাম্বারটা এসে পড়েছিল 1,70,000 অথবা 60-এর ঘরে। এই জন্য দুইটা ফোনই খুব স্টেবল ছিল এবং পাওয়ার লস খুব কম হয়েছে এবং যার কারণে K30 আলট্রা তো লাস্ট যে দুটো টেস্ট খুবই স্টেবল একটা রেজাল্ট পেয়েছি আমরা। তো টানা 1 ঘন্টা ফোন দুটোকে এভাবে চাপে ফেলে এতটুকু পরিষ্কার লং রানের জন্য স্ন্যাপড্রাগন স্টিল কিং। 8 থেকে 9% পারফরমেন্স ড্রপ খারাপ বলা যায় না। মিডিয়াটেক বেশ কিছুটা পিছিয়ে ছিল কিন্তু 3টা টেস্টের একটাতেও হাল ছেড়ে দেয়নি, যেটা মিডিয়াটেকের এক্সপিরিয়েন্স হিসেবে বেশ প্রশংসনীয়। আরেকটা জিনিস, অনেকে মনে করতে পারেন 100% পুশ করতে পারেনি কেন কোনো ডিভাইস, এটা আসলে সম্ভব না। পৃথিবীর কোনো কিছু 100% পুশ করতে পারে না, হয়তো কাছাকাছি যেতে পারে কিন্তু 100%-এ রাখা আসলেই অসম্ভব বিষয়। সেদিক থেকে বিবেচনা করলে স্ন্যাপড্রাগন বেশ স্টেবল। আমরা K30 আলট্রা 3 সপ্তাহের উপর ব্যবহার করেছি, খুব একটা ভিজিবল পারফরমেন্স ড্রপ বা ল্যাগিং স্টার্টারিং লক্ষ্য করিনি। গেমিংয়ে বেশ ভালোই পোস্ট করেছি দুটি ফোন। স্ন্যাপড্রাগন 865-এর প্রায় কাছাকাছি ছুঁই টাইপের গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছি ডায়মেনসিটি 1000 প্লাস থেকে। এখানে আপনারা অনেকে হয়তো এখন বলা শুরু করে দিতে পারেন যে আমরা মিডিয়াটেকের গুণগান গাচ্ছি, বাট ভুলেও না ব্রো, স্ট্রেস টেস্ট এবং গেমিং এর রেজাল্ট দেখে হয়তো আপনারা সবাই অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছেন যে মিডিয়াটেকের এই উন্নতির বিষয়টা। দীর্ঘদিন ব্যবহারে হয়তো এই ব্যাপারটা একটু পিছিয়ে আসতে পারে, বাট 1.5 থেকে 2 বছর অনায়াসে চলার মতো জোস একটা জিনিস। আর মিড বাজেট প্রাইসটা কনসিডার করলে K30 আলট্রার এই ডায়মেনসিটি 1000 প্লাস বেশ ইমপ্রেসিভ বলা যায় এবং যথেষ্ট ভালো। এতক্ষণ গেম খেলে আমরা বেশ কিছু ধারণা পেয়েছি, বেশ কিছু জিনিস মোটামুটি পরিষ্কার হয়েছে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000 প্লাস নিয়ে বললে জাস্ট ওয়াও, এক্সপেকটেশন বেশ কমই ছিল, বাট কিন্তু গেমিংয়ে ডায়মেনসিটি ওয়াজ ক্লোজ টু স্ন্যাপড্রাগন। ইন শর্ট রেজাল্ট হলো মিডিয়াটেকে যেটা দেখলাম, গেমের গ্রাফিক্স কোয়ালিটির দিকে বেশি জোর দেয় এর ARM Mali G77 MC9 GPU, যার ফলে গেমে গ্রাফিক্যাল ডিটেল বেশ ইমপ্রেসিভ ছিল। তুলনামূলক পার্টিকেল সংখ্যা বেশি ছিল। যখন গ্রিড অটোস্পোর্ট খেললাম বা জেনশিন ইম্প্যাক্ট খেললাম তখন এটা আরও বেশি ভালোভাবে বোঝা যায়। ড্র ডিটেলস ওয়াজ বেটার অ্যামাউন্ট অফ পার্টিকেলস লাইক গ্রাস, স্যান্ড, স্মোক, টায়ার মার্কস, ডাইনামিক রেঞ্জও বেশ ভালো ছিল। এমনকি মোশন ব্লার, ওয়াটার রিফ্লেকশন বা স্মুথ সারফেসের লাইটিং রিফ্লেকশন ছিল টপ নচ। এত কিছু এক্সট্রা প্রসেসিংয়ের জন্য পারফরমেন্সে কিছুটা প্রভাব ফেলবে, যেটা স্বাভাবিক, যার ফলাফল স্বরূপ হিসেবে ছিল ফ্রেম ড্রপ, টুকটাক স্টাটার অ্যান্ড জিটারিং। বাট হিটিং, লং টাইপ গেম প্লে থেকে ইত্যাদি সব মিলিয়ে মনে হয়েছে বেশ ওয়েল ইমপ্রুভ ছিল মিডিয়াটেকের পাস্ট হিস্টোরি হিসাবে।
অপরদিকে স্ন্যাপড্রাগন ছিল বেশ ইন্টেলিজেন্ট। স্ন্যাপড্রাগন 865 এর অ্যাড্রিনো জিপিইউ যেটা করছিল সেটা হলো দরকারি বাদে এক্সট্রা গ্রাফিক্স ডিটেলস, পার্টিকেলস, রিফ্লেকশন, র ডিটেলস, মোশন ব্লার ইত্যাদি ঠিক যতটুকু দরকার ততটুকু শো করছিল। এমন না যে একেবারে জিনিসগুলো ছিল না, ছিল, সবই ছিল, বলতে গেলে জাস্ট 95%, বাট হালকা স্মুথ ছিল টোটাল গ্রাফিক্স। কিছু কিছু ক্ষেত্রে স্ন্যাপড্রাগন অ্যান্ড মিডিয়াটেক ছিল সুপার ডুপার ক্লোজ, বাট স্ন্যাপড্রাগন এর এই স্মার্ট প্রসেসিংয়ের জন্য গ্রাফিক্সের পাশাপাশি ফ্রেম রেটও ছিল বেশ স্টেবল। আর যার ফলে 865 এর টেম্পারেচার ছিল K30 থেকে প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম। টেম্পারেচার কথা যেহেতু আসলো, আমি সিম্পলি ইমপ্রেসড মিডিয়াটেকের কারেন্ট অবস্থা দেখে। জাস্ট ওয়াও, ম্যাক্স 45 ডিগ্রি সেলসিয়াস, তাও 2-1টা গেমে, বাট অলমোস্ট সব গেমে ছিল বিলো 45 ডিগ্রি সেলসিয়াস, যেটা মিডিয়াটেক হিসেবে বেশ ইমপ্রেসিভ একটা রেজাল্ট। কোনো গেমেই 45 ডিগ্রি সেলসিয়াস ক্রস করেনি, সেখানে ঢাকাতে আর বিশেষ করে আমাদের স্টুডিওর রুম টেম্পারেচার ছিল 30 থেকে 32 ডিগ্রি এর মতো। তো সেই হিসাবে মিডিয়াটেকের পারফরমেন্স ছিল দুর্দান্ত। মিডিয়াটেকের এই রেজাল্ট দেখে যেটা মনে হয়েছে, মিডিয়াটেক যদি মানে গেম কোম্পানি প্লাস স্মার্টফোন ম্যানুফ্যাকচারগুলোর সাথে যদি মিডিয়াটেক অপটিমাইজড গেম লঞ্চ করে, তাহলে ওভারঅল ইনিশিয়াল ম্যাক্সিমাম গেমের ক্ষেত্রে আরও অপটিমাইজড এবং ওয়েল এক্সপিরিয়েন্স পাবেন। আমাদের দেশের প্রেক্ষিতে ব্যাপারটা যেরকম আমাদের দেশে ম্যাক্সিমাম প্লেয়ার কল অফ ডিউটি অথবা পাবজি মোবাইল খেলে, তাদের জন্য হয়তো ব্যাপারটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বাট দেন অ্যাগেন ওই দুটা গেম কিন্তু স্ন্যাপড্রাগনের জন্য খুব ভালো মতো অপটিমাইজ, যার কারণে স্ন্যাপড্রাগন ডিভাইসে বেটার পারফর্ম করবে, একদম স্বাভাবিক। বাট এখানে মিডিয়াটেকের ব্যাপারে আমি যে ব্যাপারটা বলবো যে কল অফ ডিউটি মোবাইল এবং পাবজি মোবাইলের ডেভেলপাররা যদি তারা এই নতুন চিপসেটের জন্য গেমটা অপটিমাইজ করে, তাহলে গেমাররা এটা দিয়ে আরও বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন আশা করি। অ্যান্ড আই গেস এটা হোপফুলি খুব শীঘ্রই হয়ে যাবে। নাও হিয়ার ইজ দ্য কনক্লুশন, উই আর রিয়েলি ইমপ্রেসড বাই মিডিয়াটেক। এই যে এতদিনের এত কথার এত মিমের ব্যাকফায়ারটা খুব একটা জোরালো না হলেও আমার মতে একেবারে জুৎসই জবাব। অবভিয়াসলি মিডিয়াটেকের থেকে স্ন্যাপড্রাগন 865 অনেক দিক থেকে স্টেবল অ্যান্ড বেটার ছিল চিপসেটের স্পেক ওয়াইজ। স্ন্যাপড্রাগন 865 ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর, আবার ডায়মেনসিটি 1000 মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ সিরিজের হলেও এটাকে মিড রেঞ্জ ফোনের টপ চিপসেট বললেও ভুল হবে না। আমাদের আজকের টেস্টের স্টেবিলিটির দিক থেকে স্ন্যাপড্রাগন ওয়াজ আউটস্ট্যান্ডিং অ্যাজ অলওয়েজ অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড, বাট মিডিয়াটেক ছিল সুপার ক্লোজ। আজ থেকে 2 বছর আগে আমরা কেউই কল্পনাও করি না যে মিডিয়াটেক স্ন্যাপড্রাগন 800 সিরিজের ধারে কাছে আসবে, বাট একটু দেরি হলো, মিডিয়াটেক প্রায় কাছাকাছি এসেছে স্ন্যাপড্রাগন 800 সিরিজের চিপসেটের। সামনের বছরগুলোতে যদি মিডিয়াটেক এগিয়েও যায়, খুব একটা অবাক হব না। ইনসাইড মিডিয়াটেক, আউটসাইড ল্যাগ। মিডিয়াটেক এটা আবার কোন জাতের প্রসেসর? মিডিয়াটেক মানে এটা তো হিটার মেশিন। এই সকল জিনিসগুলো যে মিডিয়াটেক এতদিন যাবত ধরে ফিক্স করার ট্রাই করছে, আই থিঙ্ক দিস ইজ দ্য অ্যান্সার বাই দেয়ার ডায়মেনসিটি 1000+। আর হিটিং, এটা স্ন্যাপড্রাগন 800 801 প্রসেসর কিংবা 615-এও ছিল, যেটা এক্সডিএ ডেভেলপারের ফোরাম ঘাটলে সনি এক্সপিরিয়া জেটের হিটিং ইস্যু নিয়ে পোস্টের অভাব হয় না। স্ন্যাপড্রাগন ফিক্স করেছে সেটা অনেক আগেই, আর মিডিয়াটেক দেরিতে হলেও কিছুটা ফিক্স করতে পেরেছে, যদিও তারা অনেক কিছু দিতে পারতো অ্যাজ লাইক UFS 3 সাপোর্ট এবং LPDDR5 র্যাম। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে যে মিডিয়াটেক ডায়মেনসিটি লাইন আপের ফার্স্ট জেন প্রসেসর, অ্যান্ড ফার্স্ট জেন প্রসেসরে মিডিয়াটেক জাস্ট খুব বেশি ইমপ্রেস করেছে আমাদেরকে। হয়তো সামনের জেনের যে মিডিয়াটেকের ডায়মেনসিটি লাইনের প্রসেসর আসবে, সেটা হয়তো আমাদেরকে আরও অ্যামেজ করবে, এবং হয়তো তখন কোয়ালকম আর মিডিয়াটেকের যে টক্করটা হয়তো থাকবে তখন বরাবর। তো দেখি তখন ওই বিষয়টা এখন শুধু সময়ের ব্যাপার। রেজাল্ট মূলত এইটাই যে এটিকে যদি কেউ কোনো স্ন্যাপড্রাগন চিপসেটের সাথে কম্পেয়ার করতে বলেন, তাহলে একে আমি স্ন্যাপড্রাগন 700 সিরিজের যে কোনো চিপসেটের থেকে অনেক এগিয়ে রাখবো, আর 800 সিরিজের 865 থেকে বেশ কিছুটা পিছিয়ে থাকবে ডায়মেনসিটি 1000+। ওভারঅল জাস্ট স্টেবল পারফরমেন্সের বিচারে। আর হ্যাঁ, ফোনটা বেশ কিছুদিন ইউজ করে আমরা এইসব ডাটাগুলো কালেক্ট করছি, রিসার্চ করছি এবং গ্যাদার করেছি। সো আমরা আমাদের স্টেটমেন্ট এবং ডাটা নিয়ে কনফিডেন্ট, বাট হ্যাঁ, পারফরমেন্সের স্টেবিলিটির দিক দিয়ে স্টিল স্ন্যাপড্রাগন কিং। তো এটাও মানতেই হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। আজকের এই লম্বা ভিডিওতে আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন, তারা যদি এই মানে যেই কারণে আসছেন ডায়মেনসিটি 1000+ সম্পর্কে যদি অ্যাকচুয়াল কিছু বুঝে থাকেন, তাহলে ভিডিওটিকে লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্ত ভিডিও আর লং করতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।